চমকে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? বাংলাদেশের শিল্প বাণিজ্য, তাই না? চলেন জি স্যার। টপিকটা একটু জি মানে স্যার। লিখে রাখি। লেকচার 16 এটা আমাদের সিরিয়ালে। শিল্প বাণিজ্য পরিবহন। প্রথম যে টপিকগুলো নিয়ে নেই। টপিকস। প্রথম টপিকসটা হবে তৈরি পোশাক শিল্প। দ্বিতীয় টপিকটা কাগজ শিল্প। তৃতীয় টপিকটা সার শিল্প। চতুর্থটা জাহাজ নির্মাণ শিল্প। পঞ্চমটা অন্যান্য শিল্প। ষষ্ঠটা মুদ্রা ও বীমা। এবং সর্বশেষ টপিক হচ্ছে পরিবহন ও যোগাযোগ। এই তো লিখে নেন টপিক গুলো। ওকে, লিখেছেন তো টপিক গুলো, না? ওকে, তৈরি পোশাক শিল্প, ধারাবাহিকভাবে কাগজ শিল্প, সার শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, বাংলাদেশের অন্যান্য কিছু শিল্প দেখব, যেমন চিনি শিল্প, সিমেন্ট শিল্প, এগুলি। এরপরে মুদ্রা ও বীমা ব্যবস্থা এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। চলেন আলোচনায় যাই। প্রথমে হচ্ছে তৈরি পোশাক শিল্প। কিছু বেসিক ইনফরমেশন আমরা এখানে দেখি। তৈরি পোশাক, এটাকে আমরা সংক্ষেপে বলি আরএমজি, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস। তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি
বাংলাদেশের প্রধান স্যার রপ্তানি। আরএমজি এর ফুল মিনিং কি বললেন? রেডিমেড গার্মেন্টস, রেডিমেড। এই তো প্রধান রপ্তানি পণ্য। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার হচ্ছে ইউএসএ, অর্থাৎ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে। বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের 81.16% হলো আরএমজি, মানে তৈরি পোশাক। উৎপাদনে ও রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। বাংলাদেশকে প্রথম প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন 1975 সাল থেকে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অভিভাবকের নাম হচ্ছে বিজিএমইএ। এটা প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এটার সদর দপ্তর ঢাকার কারওয়ান বাজারে। এটার বর্তমান সভাপতি হচ্ছেন ফারুক হাসান। ফারুক হাসান। আর এটার পূর্ণরূপটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এই বেসিক তথ্যগুলো লিখে রাখেন, এরপর আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প সম্পর্কে জানব।
কি লিখছেন তো না? জি স্যার, শেষ। ওকে, তাহলে লিখ- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। যদি প্রশ্নে বলে দেশ হিসাবে কোন দেশ, উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু যদি প্রশ্নে বলে কোন সংস্থায়, তাহলে উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। কোন সংস্থায় বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে, উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। কোন সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানিতে বাংলাদেশ কিন্তু বিশ্বে দ্বিতীয়। প্রথম দেশটা হচ্ছে চীন, আমরা সবাই জানি। বাংলাদেশে যত আমরা রপ্তানি করি, যত পণ্য রপ্তানি করি, এই রপ্তানি পণ্যের মধ্যে শতকরা 81.16% হচ্ছে তৈরি পোশাক। এরপরে আমাদের রপ্তানি পণ্যের কিছু শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, এটাকে বলা হয় জিএসপি, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। এটা বাংলাদেশকে প্রথম প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন, 1975 সাল থেকে পায়। বাংলাদেশের তৈরি পোশাকের অভিভাবকের নামটা হলো বিজিএমইএ। বিজিএমইএ, এই বিজিএমইএ প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এটার সদর দপ্তর হচ্ছে ঢাকার কারওয়ান বাজারে। বর্তমান সভাপতি হচ্ছেন ফারুক হাসান, এবং এটার পূর্ণরূপটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস। ওকে, এই গেল কি বেসিক কিছু। স্যার, জি বলেন। জিএসপি স্যার, এটা জিএসপি মানে কোনো হচ্ছে পণ্য আপনার বাইরে দেশের উৎপাদিত একটা পণ্য জি বাইরের জি কান্ট্রিতে, ধরে নেন ইউএসএ তে, সে শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা পাবে। অর্থাৎ আপনাকে এর জন্য কোনো শুল্ক দিতে হবে না। আসলে এলডিসি ভুক্ত দেশগুলি বিশ্বের উন্নত দেশগুলোর কাছ থেকে এই সুবিধাগুলি পায়। যেহেতু আমরা এলডিসি ভুক্ত দেশ না, বলেন আপাতত তো এলডিসি ভুক্তই, তো আমরা বিশ্বের উন্নত দেশগুলোর কাছ থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে শুল্কমুক্ত যে বাণিজ্য সুবিধাটা পাই, সেটাকেই বলা হয় জিএসপি, যার পূর্ণরূপ হলো জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। জি স্যার। ওকে, এবার যাব হচ্ছে বাংলাদেশের দুই তিনটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলি এক্সামে আসে, এমন কিছু গার্মেন্টস। হেডলাইনে লিখবো বাংলাদেশের কিছু আরএমজি। এক নম্বরেই আমাদের কাছে চলে আসবে হচ্ছে রিয়াজ গার্মেন্টস। রিয়াজ গার্মেন্টস এটা প্রতিষ্ঠা করা হয় 1973 সালে। এটা পুরাতন ঢাকায় অবস্থিত, বঙ্গবাজার জায়গাটার নাম, এবং এটা বাংলাদেশের প্রথম আরএমজি ও প্রথম এটা পোশাক রপ্তানি করে ফ্রান্সে। এটা ফ্রান্সে পোশাক রপ্তানি করে 1978 সালে। 2 নাম্বার, দেশ গার্মেন্টস, এটা স্থাপন করা হয় 1979 সালে। দেশ গার্মেন্টস এর অবস্থান চট্টগ্রামে হাটহাজারীতে। এটা বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস। 3 নাম্বার, রেমি।
হোল্ডিংস নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম আরএমজি, শুধু বাংলাদেশেই না, পৃথিবীর বৃহত্তম রেডিমেড গার্মেন্টস। এরপরে দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন লিখতে হবে। অ্যালায়েন্স অ্যালায়েন্স হচ্ছে স্যার ওইটা রেমি কি লিখছেন না? হোল্ডিংস, হোল্ডিংস HOLDINGS, জি হোল্ডিংস। স্যার। অ্যালায়েন্স হচ্ছে উত্তর আমেরিকার দেশগুলোর পোশাক ক্রেতা জোট অ্যালায়েন্স। আর অ্যাকর্ড, অ্যাকর্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর পোশাক ক্রেতা জোটের নাম হচ্ছে অ্যাকর্ড। ওকে, দেখেন বাংলাদেশের প্রথম গার্মেন্টস রিয়াজ গার্মেন্টস, এটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে, পুরান ঢাকায় অবস্থিত। এবং এই গার্মেন্টস থেকে কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম পোশাক রপ্তানি করে বহির্বিশ্বে। কোন দেশে রপ্তানি করে? ফ্রান্সে। কত সালে বাংলাদেশ প্রথম পোশাক রপ্তানি করে? 1978 সালে। কোন গার্মেন্টস এর মাধ্যমে? উত্তরটা হচ্ছে রিয়াজ গার্মেন্টস। বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস এর নাম কি? দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস। বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1979 সালে। কোথায় অবস্থিত? চট্টগ্রামের হাটহাজারীতে, হাটহাজারী। আর বাংলাদেশের বৃহত্তম রেডিমেড গার্মেন্টসটার নাম কি? রেমি হোল্ডিংস লিমিটেড। এটা প্রতিষ্ঠিত হয় 2016 সালে এবং এটা আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত। উত্তর আমেরিকার যে দেশ, মানে উত্তর আমেরিকার দেশ, তিনটা দেশ পার্টিকুলারলি, ইউএসএ, কানাডা আর মেক্সিকো। ইউএসএ, কানাডা আর মেক্সিকো, এই তিনটা দেশ যেই নামে বাংলাদেশের কাছ থেকে পোশাক কিনে নেয় তাকে বলা হয় অ্যালায়েন্স। আর ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো রয়েছে তারা যেই নামে বাংলাদেশের কাছ থেকে পোশাক কিনে নেয় সেই নামটা হচ্ছে অ্যাকর্ড। ওকে, এই হচ্ছে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস রিলেটেড তথ্য। আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকের নাম হচ্ছে কাগজ শিল্প। স্যার কাইন্ডলি আগের পেজটাতে একটু যান, আমি লিখতে পাইনি স্যার। ওকে ওকে ওকে, এই তো। স্যার উত্তর আমেরিকার মধ্যে কোন কোন দেশগুলো বলছিলেন? কানাডা, তিনটা দেশ, ইউএসএ, কানাডা আর মেক্সিকো। আচ্ছা।
আর ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ। হয়েছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। কাগজ শিল্প, তো আমরা একটা ছকে দেখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক পাশে লিখব কাগজ কলের নাম, এক পাশে সাল, এক পাশে অবস্থান, এক পাশে কাঁচামাল, আর এক পাশে তথ্য। এরকম 5 কলাম বিশিষ্ট এটা ছক আঁকবো আমরা। হ্যাঁ, এক পাশে লিখবো কাগজ কলের নাম, এক পাশে লিখবো গঠন মানে কবে গঠিত হয় বা গঠন করা হয়, এক পাশে লিখবো অবস্থান কোথায় অবস্থিত, এক পাশে আমরা লিখবো ব্যবহৃত কাঁচামাল মানে কাগজ উৎপাদনের ক্ষেত্রে কি কাঁচামাল ব্যবহার করে সেইটা, আর দেখবো বিশেষ তথ্য। এই যে এরকম। তো প্রথমেই লিখবো কর্ণফুলী, পেপার মিল। 2 নম্বরে খুলনা নিউজ প্রিন্ট মিল। 3 নম্বরে নর্থ বেঙ্গল পেপার মিল। 4 নম্বরে বসুন্ধরা পেপার মিল। এই তো এইভাবে একটা ছক এঁকে ফেলবো। কর্ণফুলী পেপার মিল 53, খুলনা নিউজ প্রিন্ট মিল 59, নর্থ বেঙ্গল পেপার মিল 70, বসুন্ধরা পেপার মিল 1900। কর্ণফুলী পেপার মিল এটা অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়। খুলনা নিউজ প্রিন্ট মিল এটা হচ্ছে খুলনার খালিশপুরে। সুন্দরী ও গেওয়া কাঠ। নর্থ বেঙ্গল পেপার মিল এটা হচ্ছে পাকশি, পাবনা। বসুন্ধরা পেপার মিল এটা হচ্ছে মেঘনাঘাট। স্যার আসসালামু আলাইকুম স্যার, কতটুকু হলো? এটা হচ্ছে দ্বিতীয় টপিক, এর আগে একটা বিশাল টপিক শেষ করছি, তৈরি পোশাক শিল্প। হ্যাঁ, মোটামুটি আহ, যেহেতু আধা ঘন্টা জি হয়েছে, স্যার। মোটামুটি একটা টপিক শেষ হয়েছে, বড় টপিক। হ্যাঁ, এটা 2 স্যার নম্বর কয় পেজ টপিক। লাগবে তাও? এক পেজ ওইটা বা 2 পেজ 2 পেজ মতো? লাগবে, 2 পেজ খালি রেখে দেন, 2 পেজ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। নর্থ বেঙ্গল পেপার মিল এটা আখের ছোবড়া ব্যবহার করে, আখের ছোবড়া। আর বসুন্ধরা পেপার মিল আমদানিকৃত মণ্ড।
মানে হচ্ছে এই গাছের যে প্রসেস করা গাছের যে গুঁড়ি বা মন্ড, এইটা তারা জার্মানি থেকে কিনে নিয়ে আসে, মানে আমদানি করে নিয়ে আসে জার্মানি থেকে, যাতে উন্নত মানের কাগজ মানে বের করা যায়। কর্ণফুলী পেপার মিল বাংলাদেশের প্রথম কাগজ কল। খুলনা নিউজ প্রিন্ট মিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কাগজ কল, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। জি স্যার, এই মিলে আব্বু চাকরি করতো, আর আমি পড়াশোনাও করছি ওইখানে স্কুলে। হ্যাঁ, আপনি ওই স্কুলে পড়াশোনা করছেন? খুলনা জি নিউজ স্যার। প্রিন্ট মিল নামে একটা স্কুল আছে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি খালিশপুরে। স্যার। হ্যাঁ, জি আচ্ছা। স্যার, ওখানে 10 পর্যন্ত পড়ে আসছি। আচ্ছা, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে নাকি। নর্থ বেঙ্গল পেপার মিল, এটা উত্তরবঙ্গের বৃহত্তম কাগজ কল। এইটারও একটা অংশ বন্ধ হয়ে গেছে 2002 সালে। বসুন্ধরা পেপার মিল বেসরকারি বৃহত্তম কাগজ কল ও সর্বাধিক স্যার উপরের তিনটা কি সরকারি? হ্যাঁ, সর্বাধিক উন্নত মানের কাগজ উৎপাদনে সক্ষম বসুন্ধরা। মানে আপনারা যে খাতায় লিখতেছেন ওই খাতার অনেকগুলি খাতাই দেখবেন, বেশিরভাগ খাতাই দেখবেন বসুন্ধরার, কারণ তাদের খাতায় লিখতে অনেক ভালো লাগে, সুন্দর। স্যার, ব্যবহৃত প্রোটোকল না কি ওটা স্যার? হুম হুম। স্যার ওই যে ছকে ব্যবহৃত প্রোটোকল না কি ওটা, উপরে লেখা আছে কি? কাঁচামাল, কাঁচামাল, ব্যবহৃত ও, কাঁচামাল, মানে এরা কাঁচামাল হিসাবে কি ব্যবহার করে আর কি। হ্যাঁ, মোটামুটি লিখে শেষ করছেন না সবাই? স্যার, খুলনা নিউজ প্রিন্ট এটা কি বন্ধ আছে? এটা বন্ধ হয়ে গেছে। ক্রমাগত ক্ষতি এবং পলিটিক্যাল ভায়োলেন্স, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, এবং ক্রমাগত ক্ষতি, আপনারা বইতে পড়বেন ক্রমাগত ক্ষতি, কিন্তু আসলে স্যার আর কি ক্রমাগত স্যার, ক্ষতির পাশাপাশি আরো স্যার অনেক এটা কারণ কি আছে। আর খুলনার মধ্যে না আছে? জি, আর কত খোলার কি সম্ভাবনা রয়েছে? খোলার সম্ভাবনা আপাতত নাই, আপাতত নাই। স্যার, দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখেন, স্যার খুলনা পেপার মিল নিয়ে কি বলতেছিলেন স্যার? এটা ক্রমাগত ক্ষতির কারণে বন্ধ হয়ে যায়, এটা বইতে পড়বেন। ক্রমাগত ক্ষতি ছাড়াও আসলে গত 2 বছরের বেতন টেতন আটকায় ছিল, শ্রমিকরা স্ট্রাইক করে, আন্দোলন করে। হ্যাঁ, তাছাড়া এই রাজনৈতিক যে অদল বদল হয়, ক্ষমতার অদল বদল, আওয়ামী লীগ থেকে বিএনপি ক্ষমতায় আসে ওই সময়। তো রাজনৈতিক অদল বদলের কারণে বিভিন্ন ছাত্র নেতারা তারা কি করে, তারা চাকরি ছেড়ে দেয়, মানে একটা ঝামেলা হয়, বিরাট ঝগড়া হয় দুই পক্ষের মধ্যে। পরবর্তীতে সিদ্ধান্ত নেয় তৎকালীন বিএনপি সরকার এইটা বন্ধ করে দিবে। ইনফ্যাক্ট 2002 সালে আরেকটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়, সেটা হচ্ছে আমাদের পাটকল, আদমজি জুট মিল, যেটা নারায়ণগঞ্জের আদমজি নগরে। কি হয়েছে তো লেখা? জি স্যার। তাহলে দেখেন, বাংলাদেশের প্রথম কাগজ কলের নাম কি?
কর্ণফুলী পেপার মিল। পেপার মিল। বলেন তো পেপার মিল। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? কর্ণফুলী। কর্ণফুলী। কর্ণফুলী নদীটা মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে আমাদের রাঙামাটি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের 5টা প্রধান বা মৌলিক নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আর কর্ণফুলী। অর্থাৎ কর্ণফুলী হচ্ছে ওয়ান অফ দেম। কর্ণফুলীর স্যার এটা চিটাগংয়ে আছে না? কর্ণফুলী, আমরা ওখানেই থাকি পাশে, কালুরঘাট। কালুরঘাটে মিলছে হালদার সাথে, হালদা নদী জি আছে না, স্যার। ওই নদীর সাথে জি জি। মিলছে। তবে কর্ণফুলীর কিছু গুরুত্বপূর্ণ উপনদী আছে, যেমন হালদা, বোয়ালখালী, কাঁচালং, ঠিক আছে, মাইনী, এগুলো হচ্ছে কর্ণফুলীর উপনদী। তো এই কর্ণফুলী পেপার মিল গঠিত হয় কবে? 1953 সালে। 53 সালে। কোথায় এটা? চন্দ্রকোনা। চন্দ্রঘোনায়। চন্দ্রঘোনা, রাঙামাটি। ব্যবহৃত কাঁচামাল কি? বাঁশ। দেখেন, রাঙামাটি জেলায় এবং খাগড়াছড়ি জেলায় প্রচুর বাঁশ উৎপাদিত হয়। এই বাঁশগুলি তারা এই কাগজ তৈরির কাজে কিন্তু ব্যবহার করে। বুঝতে পারছেন? অনেকটা রিসাইকেলের মতো। বাংলাদেশের বৃহত্তম কাগজ কলের নাম কি? বৃহত্তম, সবচেয়ে বড়। এখন নাই যদিও, কিন্তু কাগজে কলমে সবচেয়ে বড় এখনো, সেটা হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিল। কত সালে গঠিত হয়? 1959 সালে। খুলনার কোথায় এটা? খালিশপুরে। তো আপনারা জানেন যে খুলনায়, এরপরে হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরায় আমাদের সুন্দরবন আছে, তাই না? তো সুন্দরবনের জি স্যার। প্রধান দুইটা গাছ কি কি? সুন্দরী আর গেওয়া, তাই না? তো দেখেন এই যে কাঁচামাল হিসাবে তারা কোন গাছের কাঠ ব্যবহার করে? সুন্দরী আর গেওয়া। ঠিক আছে, মানে সিকোয়েন্স অনুযায়ী যেখানে যেটা বেশি পাওয়া যায় ওইখানে ওইটা, ঠিক আছে। এটা বন্ধ হয়ে যায় কেন, কবে? 30 নভেম্বর 2002 সালে। এরপরে উত্তরবঙ্গের বৃহত্তম কাগজ কলের নাম কি? কবে প্রতিষ্ঠিত হয়? কোথায় অবস্থিত? পাবনার পাকশীতে। আপনারা জানেন আমাদের দুইটা জেলা, পাবনা এবং নাটোর। পাবনা এবং নাটোর এই দুইটা জেলায় প্রচুর পরিমাণে আখ, ইক্ষু, আমরা বলি না গ্যান্ডারি, গ্যান্ডারি উৎপাদিত হয়, মানে ইক্ষু মানে আখ উৎপাদিত হয়। অর্থাৎ এটা কাঁচা হিসাবে কি ব্যবহার করে? আখের ছবি। বেসরকারি বৃহত্তম এবং সর্বাধিক উন্নত মানের কাগজ উৎপাদন করে নিচের কোন প্রতিষ্ঠান? বসুন্ধরা পেপার মিল। কত সালে প্রতিষ্ঠা করা হয়? 55 কোথায় অবস্থিত? ব্যবহৃত কাঁচামাল কি? কোত্থেকে নিয়ে আসে আমদানি করে? কোত্থেকে নিয়ে আসে? জার্মানি থেকে। মনে রাখেন, জার্মানি থেকে নিয়ে আসে। বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় কবে? হ্যাঁ, 1989 সালে। আর দুই জার্মানি একত্রিত হয় কবে? 1990 সালে। মনে রাখেন। পরের টপিকে যাই। পরেরটা হচ্ছে সার শিল্প। সার এক পাশে লিখবো সার কারখানার নাম, প্রতিষ্ঠা সাল, অবস্থান, উৎপাদিত সার আর তথ্য। স্যার কাগজ শিল্পের 4টার পর কি আর কোনো টপিক পড়াইছেন?
কাগজ শিল্পের পরে না আগে? চারটার পরে পরে না এটাই শুরু হয়েছে এরপরে। আর এটাই। নেট চলে গেছে। ও আচ্ছা, নো প্রবলেম, এখন থেকে কন্টিনিউ করেন। সার কারখানার নাম 1 নম্বরে আমাদের কাছে চলে আসবে শাহজালাল। আর আগের পিকটা একটু স্যার দেখেন, এক মিনিট আগের স্লাইডটা স্যার, একবার একটু দেখেন স্যার। ওকে। স্যার ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার, ওকে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। 2 নম্বরে লিখবো কাফকো, কর্ণফুলী। সার কোম্পানি। 3 নম্বরে যমুনা, সার কোম্পানি। 4 নম্বর পলাশ, ঘোড়া শাল। সার কারখানা। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি 1961। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা সিলেটের ফেঞ্চুগঞ্জে। কর্ণফুলী সার কারখানা, এটা অবস্থিত চট্টগ্রামের আনোয়ারাতে। যমুনা সার কারখানা, যমুনা সার কারখানা অবস্থিত জামালপুরের তারাকান্দিতে। তারাকান্দি, জামালপুর। পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, এটা নরসিংদী জেলায়। শাহজালাল সার কোম্পানি লিমিটেড, উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। কর্ণফুলীতেও ইউরিয়া ও টিএসপি সার, টিএসপি ট্রিপল সুপার ফসফেট। টিএসপির পূর্ণরূপটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। যমুনা সার কারখানা দানাদার ইউরিয়া। আর পলাশ ঘোড়াশাল সার কারখানা, এটা হচ্ছে ইউরিয়া। শাহজালাল সার কোম্পানি লিমিটেড, এটা বাংলাদেশের প্রথম সার কারখানা। স্যার অন্যান্য সারগুলো কি আমদানি করা হয়? হুম, না, তাছাড়া আমাদের ওই যে অ্যামোনিয়াম ফসফেট সার কারখানা, মানে যেই সার কারখানা যেই নামে ওই সার উৎপাদন করে। এবং কিছু কিছু সার তো আমরা অবশ্যই আমদানি করি, ইভেন আমরা ইউরিয়া সারও আমদানি করি। স্যার আমাদের চাহিদা ডিএপি কি অনেক, বাংলাদেশে উৎপন্ন হয়? কারণ হ্যাঁ, ডিএপি, ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, বাংলাদেশ উৎপাদিত হয়, একটা সার কারখানা আছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ফসফেটিক সার উৎপাদন করে। কর্ণফুলী সার মানে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এইটা বিদেশি উদ্যোগে বৃহত্তম। বিদেশি উদ্যোগ বলতে 2টা দেশ, জাপান আর নেদারল্যান্ড।
যমুনা সার কারখানা এটা একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী সার কারখানা। স্যার গুটি ইউরিয়া। গুটি গুটি, হ্যাঁ ওইটাই। স্যার দানাদার তো দুইটার গায়ে গ্রানুলার ইউরিয়া লেখা থাকে তো। হ্যাঁ এক- এটাই দানাদার, মানে গুটি যেটা একটু আকার একটু বড়, গুটি গুটি আর ও কি, আচ্ছা। গুটি গুটি একটু আকারে বড়। পলাশ ঘোড়াশাল এটা বাংলাদেশের বৃহত্তম। এর বার্ষিক যে উৎপাদন ক্ষমতা, নয় লক্ষ 24,000 মেট্রিক টন। লিখেন, লিখা শেষ করে জানায়েন। স্যার শেষ না? শেষ স্যার। তাহলে জি বলেন স্যার। বাংলাদেশের প্রথম সার 47 কারখানার নাম কি? শাহজালাল স্যার। শাহজালাল। এটার পূর্ব নামটা কি জানেন? এটার একটা নাম ছিল, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। যারা সিলেটের থাকেন তারা হয়তো জানেন এটা। এটা মানে হচ্ছে প্রতিষ্ঠা করা হয় 1961 সালে, অর্থাৎ বাংলাদেশ সার কারখানার যুগে প্রবেশ করে 1961 সালে। এটা সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। হ্যাঁ, উৎপাদিত সারটার নাম হচ্ছে ইউরিয়া। বলেন তো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন দেশ থেকে আমাদের সিলেটে আগমন করেছিলেন? স্যার বাগদাদ। না, বাগদাদ বাগদাদ থেকে না। স্যার। ইয়েমেন। দেশটার নাম কি? ইরাক। ইরাক না, ইরাক ইয়েমেন। না, ইয়েমেন। ইয়েমেন, ইয়েমেন থেকে আগমন করেন। ইয়েমেন, ইয়েমেন। আচ্ছা, এরপরে বলেন তো বিদেশি উদ্যোগে বৃহত্তম সার কারখানার নাম কি? দেখছিলাম স্যার। কর্ণফুলী কর্ণফুলী কাফকো। কর্ণফুলী সার কাফকো, কারখানা। কে এ ফর কর্ণফুলী, এফ তে হচ্ছে ফার্টিলাইজার, সিও তে হচ্ছে কোম্পানি। কাফকো, হ্যাঁ এটাকে সংক্ষেপে কাফকো বলা হয়। কাফকো। এটা প্রতিষ্ঠা করা হয় কবে? 1981 সালে প্রতিষ্ঠিত। 1981 সালে। কোথায় অবস্থিত? আনোয়ারা আনোয়ারা চট্টগ্রাম। আনোয়ারায়। এটা ইউরিয়ার পাশাপাশি আর কোন সার উৎপাদন করে? টিএসপি। ট্রিপল সুপার ফসফেট। ওকে। আর এটা বিদেশি উদ্যোগে বৃহত্তম যে আমরা বললাম কোন কোন দেশের সহায়তায় বা অর্থায়নে তৈরি করা হয়েছে? জাপান ও জাপান ও জাপান এবং নেদারল্যান্ড। মনে রাখেন। একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী সার কারখানার নাম কি? যমুনা সার কবে প্রতিষ্ঠা করা হয় এটা? 1991। কোথায় অবস্থিত? মনে রাখবেন বাংলাদেশের যে 64টা জেলা আছে, সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? তারাকান্দি। জামালপুর জেলায়। জামালপুরে। জামালপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম। এবং আর সবচেয়ে বেশি কোথায় স্যার? সবচেয়ে বেশি পিরোজপুর, বরিশাল বিভাগের একটা জেলা আছে পিরোজপুর নাম। হ্যাঁ বরিশাল। কেউ আছেন পিরোজপুরের? স্যার জি জামালপুরে স্যার আমি পিরোজপুরের। আচ্ছা, আর জামালপুরের তো মনে হয় কেউ আছেন না? আমি আছি জামালপুর। সমস্যা নাই, কই বাত নেই। বেটার লাক নেক্সট টাইম, সামনে ভালো হবে। স্যার আমি হচ্ছে পুরের মধ্যে আছি, আমি চাঁদপুর। ইলিশ নাকি? পদ্মার মেঘনা মিলছে না? আর আমি জি, চাঁপাইনবাবগঞ্জের আছি। আরে সর্বপশ্চিমের জেলা নাকি? ছোট সোনা মসজিদ। জি স্যার, সর্বপশ্চিমের জেলা আম। সোনা মসজিদ। হ্যাঁ আম। যাই হোক। আমের দেশ। আচ্ছা, বৃহত্তম সার কারখানার নাম কি?
বৃহত্তম সার পলাশ কারখানা পলাশের হচ্ছে সার কারখানা। এটা 12 নভেম্বর 2023 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ঠিক আছে, শেখ হাসিনা, তিনি এটা মানে উদ্বোধন করে দিয়ে গেছেন। এটা কোন জেলায়? নরসিংদী। এবং এটার নরসিংদী। বার্ষিক উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক ম্যাসিভ, 9,24,000 মেট্রিক টন, 9,24,000 মেট্রিক টন। অনেক বেশি। চলেন আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। জাহাজ নির্মাণ শিল্প, চলেন। স্যার এটা কি ইয়ে করতে হবে, কলাম করতে হবে স্যার? জি বলেন তো। স্যার এটা কি গড় করতে হবে? হ্যাঁ, এটাও ছকে করবো আমরা, ছকে। হ্যাঁ, ঘরেই করব। নাম, সাল, অবস্থান আর তথ্য, এটা 4 কলাম। ওকে, 1 নাম্বার দিয়ে লিখবেন খুলনা শিপইয়ার্ড লিমিটেড। জাহাজ প্রথমে 2 নাম্বার আনন্দ শিপইয়ার্ড লিমিটেড। 3 নাম্বার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সাতান্ন 83 2000 খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এর অবস্থানটা হচ্ছে খুলনা লবণচড়ায়। স্যার ওয়েস্টার্ন নাকি লিখছেন? ওয়েস্টার্ন। বলেন বলেন আবার বলেন। স্যার ওয়েস্টার্ন লিখছেন। হ্যাঁ, ওয়েস্টার্ন 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 3 নাম্বারটা স্যার কি লিখছেন? WESTERN ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আনন্দ শিপইয়ার্ড মেঘনা ঘাট। নারায়ণগঞ্জ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পটিয়া। পটিয়া চট্টগ্রাম। খুলনা শিপইয়ার্ড লিমিটেড এটা বাংলাদেশের প্রথম প্রধান ও খুলনার উপরের নামটা কি? লবণচড়া খুলনার একটা জায়গা আর কি, ও বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। আনন্দ শিপইয়ার্ড লিমিটেড এটা 2008 সালে ডেনমার্কে স্টেলা ম্যারিস জাহাজ সর্বপ্রথম রপ্তানি করে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড চট্টগ্রামের পটিয়ায় এই জাহাজ নির্মাণ কোম্পানিটা
ভারতের সাথে জাহাজ বাণিজ্য ওই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়া সর্বাধিক? বাংলাদেশের প্রথম রণতরী বা যুদ্ধ জাহাজ প্রথম যাত্রীবাহী জাহাজ প্রথম সমুদ্রগামী জাহাজ প্রথম ডুবো জাহাজ বা সাবমেরিন প্রথম রণতরী বা যুদ্ধ জাহাজ পদ্মা যাত্রীবাহী জাহাজ বাঙালি সমুদ্রগামী জাহাজ বাংলার জয় ডুবোজাহাজ নবযাত্রা ও জয়যাত্রা দুইটা একসাথে লিখে নেন সুন্দর করে স্যার এর ভিতর কোনগুলো বাংলাদেশে তৈরি? সব কোনগুলি বাংলাদেশের তৈরি? খুলনা যেমন নবযাত্রা জয়যাত্রা এটা দুইটা চীনের, চীন থেকে আমরা কিনে নিয়ে আসছি। এই রণতরী পদ্মা ও পলাশ দুইটা রণতরী ছিল, মানে প্রথমটা হচ্ছে পদ্মা, সেজন্য পদ্মার নাম লিখছি, এগুলি ভারত থেকে নিয়ে আসা। যাত্রীবাহী জাহাজ বাঙালি, এটাও ভারত থেকে ইম্পোর্ট করে, এখানে একটা বাংলাদেশি নাই, যেহেতু প্রথম প্রথম তো আমাদের জাহাজটা আগে নির্মাণ করতে হবে, তাই না? আমরা এগুলি ভারত থেকে নিয়ে আসছি আর এগুলি চীন থেকে। জি ডেনমার্কে ওটা কি স্টেলা মেরিন লিখেছে? হ্যাঁ হ্যাঁ, স্টেলা ম্যারিস, STELLA, স্টেলা, MARISE, ম্যারিস নামে একটা জাহাজ আমরা সর্বপ্রথম বিদেশে রপ্তানি করি 2008 সালে। ডেনমার্কে করি, আনন্দ শিপইয়ার্ড করে। জি স্যার হয়েছে। স্যার এই যে 3 নম্বরে যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ওইখানে যে আছে ভারতের সাথে জাহাজ বাণিজ্য সর্বাধিক, এইটা আসলে বুঝলাম না। আসলে কি, চট্টগ্রাম যে সি পোর্টটা আছে না, জি জি সি পোর্টটা দিয়ে ভারত থেকে জাহাজ, ভারতের যে আপনার কেরালা সমুদ্র বন্দর আর আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর, এই জায়গায় দুইটা জায়গায় কি হয়, জাহাজ আমদানি রপ্তানি হয়। যেমন জি। আমরা 2016 সালে এবং 2017 সালে 4টা জাহাজ এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড উৎপাদন করছে, ঠিক আছে? লৌহগড়, সিংহগড়, রায়গড় আর প্রতাপগড়, এই 4টা জাহাজ কিন্তু আমরা কি করি, ভারতে রপ্তানি করি। এবং ভারত থেকে আমরা যখন জাহাজ আমদানি করি তখন এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথেই বেসিক্যালি চুক্তিটা হয়। বুঝতে পারছেন? ও জি স্যার। তাহলে বলেন, বাংলাদেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? স্যার পদ্মা। প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কি? বাঙালি বাঙালি। সমুদ্রগামী জাহাজের নাম কি? বাংলার জয়। ডুবো জাহাজ বা সাবমেরিনের নাম কি? নবযাত্রা ও জয়যাত্রা। জয়যাত্রা নবযাত্রা ও জয়যাত্রা। বাংলাদেশের প্রথম প্রধান এবং বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানার নাম কি? খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশে সর্বপ্রথম জাহাজ নির্মাণ কারখানা প্রতিষ্ঠিত হয় কবে? 1957 কোথায় এটা?
লবণছড়া খুলনার খুলনা লবণচড়ায়। বন্ধুরা খুলনা বাংলাদেশ প্রথম কবে জাহাজ রপ্তানি করে? 1983 সালে 1983 সালে না না না, রপ্তানি করে বলছি। 1983 সালে 2008 না, 2008 সালে। 83 যে 2008 রপ্তানি করে বছর সে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বাংলাদেশ তার 2008 সালে আগে জাহাজ রপ্তানি করে নাই কোনো দেশে। তো সবার আগে কোন দেশে জাহাজ রপ্তানি করে? ডেনমার্কে ডেনমার্কে জাহাজটার নাম কি? স্টেলা মেরিন। স্টেলা মেরিন ল্যামেরিস। আর এই জাহাজটা বানায় কে? কোন কোম্পানি বানায়? আনন্দ শিপইয়ার্ড। আনন্দ শিপইয়ার্ড আনন্দ শিপইয়ার্ড কোথায়? মেঘনা মেঘনাঘাট নারায়ণগঞ্জের মেঘনাঘাটে। কবে প্রতিষ্ঠিত হয় আনন্দ শিপইয়ার্ড? 1983 সালে 1983 সালে নিচের কোন জাহাজ কোম্পানিটি ভারতের সাথে সর্বাধিক বাণিজ্য করে? ওয়েস্টার্ন কোথায় এটা? শিপইয়ার্ড লিমিটেড চট্টগ্রামের পটিয়াতে। চলেন পরের টপিকে যাই, অন্যান্য শিল্প। চামড়া শিল্প বা কি লিখছেন এটা? ট্যানারি ট্যানারি ট্যানারি। মেশিন টুল ফ্যাক্টরি। টাকশাল। অস্ত্র কারখানা। গাজীপুরে। টেলিফোন শিল্প। টঙ্গী ও খুলনায়। টেলিফোন শিল্প টঙ্গী এবং খুলনায়। 4 নম্বরে প্লাস্টিক সাভার শিল্প। ঢাকা প্লাস্টিক শিল্প হচ্ছে কেরানীগঞ্জ। ঢাকা। পোশাক শিল্প নগরী। রূপগঞ্জ। টেলিফোন শিল্প টঙ্গী ও খুলনা। পোশাক শিল্প নগরীটা হচ্ছে রূপগঞ্জ। নারায়ণগঞ্জ। রূপগঞ্জ নারায়ণগঞ্জ। 6 নাম্বার বৃহত্তম চিনি কল। 7 নাম্বার বৃহত্তম ঔষধ শিল্প। বৃহত্তম সিমেন্ট শিল্প। বৃহত্তম চিনি কল হচ্ছে কেরু এন্ড কোম্পানি। দর্শনা কুষ্টিয়া। হ্যাঁ, চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার দর্শনায়। বৃহত্তম ঔষধ কারখানা বা ঔষধ কোম্পানির নাম হচ্ছে স্কয়ার লিমিটেড।
বৃহত্তম সিমেন্ট শিল্পটা হচ্ছে লাফার্জ সুরমা। আপনারা যাদের আনমিউট করা একটু মিউট করে নেন দয়া করে। লাফার্জ সুরমা এটা সুনামগঞ্জের আর সিলেটের বর্ডারে ছাতকে। সুনামগঞ্জের ছাতকে। এরপরে আমাদের আইসিটি মার্ক বা আইসিটি শিল্প, এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে। এরপরে 10 নাম্বার দিয়ে আমাদের সফটওয়্যার পার্ক, এটা হচ্ছে কারওয়ান বাজারে। স্যার 8 নাম্বারটা সিমেন্ট। লাফার্জ সুরমা, সুনামগঞ্জের ছাতক লাফার্জ সুরমা লিমিটেড, বৃহত্তম সিমেন্ট শিল্প। এগারো নাম্বার দিয়ে লিখবেন কয়লা শোধানাগার, এটা দিনাজপুরের বিরামপুরে। এটা কি কালিয়াপের গাজীপুর? কালিয়াকৈর গাজীপুর, গাজীপুরের কালিয়াকৈরে। বারো নম্বর তেল শোধানাগার, চট্টগ্রামের পতেঙ্গায়। তেরো নম্বর রেয়ন মিল, স্যার সফটওয়্যার পার্ক রাঙামাটির চন্দ্রঘোনায়। কাওয়াল বাজার। এই যে 9, এই যে 10, সফটওয়্যার বাজার। এই যে 11, এই যে 12, এই যে 13, এই 8-এর পরে সফটওয়্যার এই বাজার। 5টা। কয় নাম্বারটা? সফটওয়্যার পার্ক। আচ্ছা, বোঝা যাচ্ছে না। কি হয়েছে তো? স্যার সফটওয়্যার পার্কটা ওটা কোথায়? সফটওয়্যার পার্কটা হচ্ছে কারওয়ান বাজারে, ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ারে, লিফটের 3-এ। অর্থাৎ রেয়ন বিভিন্ন মিলটা কি? রেয়ন মিলটা হচ্ছে ওই যে একমাত্র কৃত্রিম সুতা তৈরির কারখানা, কৃত্রিম সুতা বানায় রেয়ন মিলে। সুতা তো জানেন রেশম থেকে বানানো হয়, এগুলো কি রেশমের স্যার, গুটি এগুলো কি বা প্রুফ মণি আছে? থেকে। স্যার শেষ। শেষ আমাকে বলেন, বাংলাদেশের একমাত্র। স্যার আরেকটু আচ্ছা,
স্যার এই যে আইসিটি পার্ক আর সফটওয়্যার বুঝছি পার্ক স্যার। এই দুইটা আইসিটি পার্ক হচ্ছে আপনার টেকনোলজিক্যাল মানে হাইটেক মানে ভবিষ্যৎ টেকনোলজি রিলেটেড বিভিন্ন জিনিসপত্র এখানে দেখানো হয়, হ্যাঁ। আর সফটওয়্যার পার্ক হচ্ছে বিভিন্ন সফটওয়্যার এবং এগুলির কাজ, সম্ভাব্য কি কি কাজ করবে এই জিনিসগুলি অর্থাৎ এখানে দেখানো হয়। একটা হচ্ছে টেকনোলজি স্যার রিলেটেড। সেটা বুঝছি আমি, মানে পার্ক জিনিসটা মানে বুঝাইছি, পার্ক এখানে কি শিল্প বুঝায়, কারখানা হ্যাঁ, বুঝাইছে নাকি? পার্ক মানে যাচ্ছে এখানে ডিসপ্লে করা থাকবে, আপনারা গিয়া দেখবেন। এটা আমাদের শিল্পেরই অংশ, হাইটেক শিল্প আর কি, হ্যাঁ, হাইটেক শিল্প, জি স্যার। টেকনোলজিক্যাল। ওকে, তাহলে বলেন আমাদের একমাত্র ট্যানারিটা কোথায়? মেশিন টুল ফ্যাক্টরি কই? গাজীপুরে। টাকশাল কই? গাজীপুরে। অস্ত্র কারখানা কই একমাত্র? গাজীপুরে। গাজীপুরে। মেশিন টুল বাংলাদেশের ফ্যাক্টরি বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, টঙ্গী ও খুলনায়। টঙ্গীতে আরেকটা আছে খুলনায়। খুলনায়। প্লাস্টিক কারখানা কই? সেটা নির্বাচন পোশাক শিল্প নগরীটা কই? রূপগঞ্জ। বৃহত্তম চিনি কলের নাম কি? কেরুয়েল কোথায় অবস্থিত? চুয়াডাঙ্গার দর্শনায়। বৃহত্তম ঔষধ শিল্পের নাম কি? বৃহত্তম সিমেন্ট কারখানার নাম কি? কোথায় অবস্থিত এটা? সুনামগঞ্জের ছাতকে। আইসিটি পার্কটা কোথায়? কালিয়াকৈরে। সফটওয়্যার পার্কটা কোথায়? কয়লা শোধনাগারটা কোথায়? তেল শোধনাগারটা কোথায়? পতেঙ্গায়। আর একমাত্র রেওন মিলটা কোথায়? রেওন মিল কৃত্রিম সুতা বানায় রাঙামাটির চন্দ্রঘোনায়, মনে রাখেন। এগুলি প্রত্যেকটা লাইন থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে, বিভিন্ন পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ। পরের টপিকে যাচ্ছে, মুদ্রা স্যার অবমান। শোধনাগারে কি করে স্যার? হ্যাঁ স্যার ওই যে তেল শোধনাগার, এটা থেকে কি তেল পরিশোধন করে? হ্যাঁ, রাইট রাইট, পরিশোধনের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। যারা চট্টগ্রামে থাকে তারা আমার থেকে ভালো বলতে পারবে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, বুঝতে পারছেন এটার নাম? তেল পরিশোধন করে, বিশুদ্ধ করে। পরে পিউরিফাই। স্যার আমি হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে আসবে হচ্ছে মুদ্রা। মুদ্রা প্রথম উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন 1861 সাল। লর্ড ক্যানিং। সবচেয়ে শক্তিশালী মুদ্রা? কুয়েতি দিনার। সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম হচ্ছে কুয়েতি দিনার। এরপরে 4 মার্চ 1972 বাংলাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন 1 টাকা ও 100 টাকার নোট। বাংলাদেশের মুদ্রা দুই ধরনের, একটা হচ্ছে ব্যাংক নোট আর একটা হচ্ছে সরকারি নোট। সরকারি নোট 3টা। 1, 2, 5। 1, 2, 5 টাকার নোট। এই সরকারি নোটের স্বাক্ষর থাকে অর্থ সচিবের। কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। আর ব্যাংক নোট বাকিগুলি? বাংলাদেশ ব্যাংক। বাকিগুলো গভর্নরের।
বাকিগুলো বলতে 7টা। এখানে গভর্নরের স্বাক্ষর থাকে। বাংলাদেশ। গেল মুদ্রা। এখানে আসবে বিমা। বিমা ক্ষতিপূরণের চুক্তি। বিমার মূল্য প্রিমিয়াম। ব্যতিক্রমী বিমা জীবন বীমা। কেন? কারণ জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়, চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। বীমা ব্যবসায়ের পথিকৃৎ। বাংলাদেশে বীমার পথিকৃৎ ফরিদপুরের কৃতি সন্তান হুদা বক্স। বাংলাদেশে কর্মরত একমাত্র বিদেশি বীমা কোম্পানি নাম হচ্ছে মেট লাইফ। মেট লাইফের পূর্ব নাম হচ্ছে এলিকো। বীমা দিবস 1 মার্চ। বাংলাদেশে মোট বীমা কোম্পানি 82টি। এর মধ্যে সাধারণ বীমা 46টি। জীবন বীমা 36টি। এই তো লিখেন, লিখে আমাকে জানান। স্যার পথিকৃত এটা কি? হুদা বক্স একজন ব্যক্তির নাম। পথিকৃৎ মানে পথ প্রদর্শক। বাংলাদেশে এই বীমা ব্যবসায় এর ধারণা প্রদান করছে কে? উত্তর হচ্ছে হুদা বক্স। পথিকৃৎ মানে হচ্ছে পথ প্রদর্শক, বা যে একটা নতুন সিস্টেম নিয়ে আসে তাকে বলা হয় পাইওনিয়ার। এটা কি স্যার এটা কি মেটলাইফ? মেট লাইফ ইন্স্যুরেন্স। দেখবেন আপনাদের জেলা আছে, এটা শাখা আছে। আছে তো স্যার। আছে সব জেলায়। সেখানে মেট লাইফ দেখা যায়, লাইফ আসলে মেট লাইফ ইন্স্যুরেন্স। পূর্ব নাম হচ্ছে এলিকো, আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এলিকো। হয়েছে স্যার। তাহলে বলেন, উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন করেন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। কত সালে উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা 1861 প্রচলিত সালে। হয়? 1861 সালে। 1861। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কি? দিনার। বাংলাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলিত হয় কবে? 4 মার্চ 1972 সালে। কোন নোট? কোন নোট? 1 টাকার 100 টাকার নোট। সরকারি নোট কয়টা? 3টি। কার স্বাক্ষর থাকে এগুলিতে? অর্থ সচিবের। বর্তমান অর্থ সচিবের নাম কি জানেন? না স্যার। খায়রুজ্জামান মজুমদার। বর্তমান অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। ব্যাংক নোট 7টি, মানে বাকিগুলি কার স্বাক্ষর থাকে? হয়নি। হ্যাঁ,
আর গভর্নরের নাম স্যার? গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর। হাসান এইচ আহসান মনসুর। এইচ মনসুর। বীমা কি? উত্তর হচ্ছে বীমা একটি ক্ষতিপূরণের চুক্তি। স্যার অর্থ সচিবের নামটা আরেকবার। খায়রুজ্জামান মজুমদার। খায়রুজ্জামান মজুমদার। থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আমাকে বলেন বীমার মূল্যকে কি বলে? প্রিমিয়াম, প্রিমিয়াম। ব্যতিক্রম ধর্মী বীমার নাম কি? জীবন বীমা, জীবন বীমা। বীমার পথিকৃৎ কে জীবন বাংলাদেশে? বীমা। সুদা বক্স। একমাত্র বিদেশি বীমা কোম্পানির নাম কি? মেটলাইফ মেটলাইফ ইন্স্যুরেন্স। এর পূর্ব নাম কি? MetLife। এলিকো। 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 বীমা দিবস কবে? পয়লা বীমা কোম্পানি কয়টা বাংলাদেশে এখন? 82। এর মধ্যে জীবন বীমা কোম্পানি কয়টা? 46। জীবন বীমা। 36টি। সাধারণ বীমা 46টি। 46টি। লাস্ট টপিক হবে আজকের পরিবহন ও যোগাযোগ। না সিস্টেম কি এটা থেকে শুধু মারাই যাইতে হইব নাকি এমনিও? স্যার একটা সিস্টেমটা কি যে বীমা গুলা করে? বীমার কাজ কি বলেন? ক্ষতিপূরণ করে। আপনি একটা নির্দিষ্ট সময়ান্তে ক্ষতিপূরণ হয়ে চুক্তি ক্ষতিপূরণ করে। নির্দিষ্ট সময় পর ঘাটতি। পর আপনি ওদেরকে প্রিমিয়াম দিবেন। প্রিমিয়াম মানে টাকা দিবেন আর কি। টাকা দিবেন, ওদের সাথে আপনার চুক্তি হবে আপনার যে কোনো একটা জিনিসের বিনিময়। যেমন আপনার কারখানা আছে, কারখানায় পণ্য আছে বা গুদাম ঘরে পণ্য আছে, এগুলি যদি আগুন ধরে যায় বা কোনো ক্ষতি হয় তার টাকা বীমা কোম্পানি দিবে। বুঝতে পারছেন? এরকম একটা চুক্তি হয়, এর বিনিময়ে স্যার আপনাকে। পরে তো আবার নিয়ে নিবে না? হ্যাঁ, পরে আবার নিয়ে নিবে না? কি নিবে? ওই যে বীমা মানে চুক্তি না না দিবে যখন। না, ওরা তো ক্ষতিপূরণ করবে। ক্ষতিপূরণ করবে, আর যদি ক্ষতি না হয় তাহলে আপনার টাকা আপনি ওই সময় শেষে ফেরত পাবেন। মনে করেন 10 বছরের চুক্তি, আপনার কাছ থেকে টাকাগুলি এটা কি নিয়ে ওরা বিভিন্ন ব্যবসায় কাজে লাগাবে, আছে? ব্যবসায় খাটাবে। বুঝছেন? মানে অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো। এখানে এক্সট্রা আপনাকে যে সুবিধা দিবে, আপনাকে এনসিউরিটি দিবে। এনসিউরিটি যে আপনার এই জিনিসের যদি কোনো ক্ষতি হয় আপনাকে এটার ক্ষতিপূরণ দিয়ে দিব। বুঝতে পারছেন? বীমা অনেক ধরনের হয়, যেমন পরিবহন বীমা হয়, এই যে আপনি এটা নির্দিষ্ট দুর্ঘটনা করলেন, সময়ের জন্য শস্য বীমা হয়। হয়, গবাদি পশু বীমা হয়, অগ্নি বীমা হয়, নৌ বীমা অগ্নি হয়, বীমা, তাই না? অনেক বীমা। ধরনের বীমা আছে। দুর্ঘটনাজনিত বীমা। হ্যাঁ আছে, যেমন আপনি দুর্ঘটনায় আপনার কিছু হইলে আপনার চিকিৎসা খরচ দিবে, কিন্তু এর বিনিময়ে আপনাকে প্রত্যেক মাসে মাসে ওই বীমা প্রিমিয়াম কোম্পানিকে দিতে হবে। টাকা দিতে হবে। ঠিক আছে? কিস্তির মতো টাকা দিতে হবে আর কি। যত টাকায় চুক্তি করবেন। অনেক ধরনের স্কিম আছে, অনেক ধরনের স্কিম। আসলে বীমা কোম্পানির লোকদের সাথে কথা না বললে এটা আসলে বুঝতে পারবেন না। বিআইডব্লিউটিএ। ওদের সাথে কথা বলে মনে হয় বাঁচা থাকাটাই বৃথা, মরে গেলেই বেশি লাভ। মানে জীবন বীমার মরে কোম্পানির গেলে লোকদের সাথে কথা টাকা বললে পাবে। আপনি মইরা গেলে আপনার সুবিধা বেশি নাকি? জি স্যার। বিআইডব্লিউটিএ এটা হচ্ছে বাংলাদেশের নৌপথ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এরপরে হচ্ছে বিআরটিসি। পূর্ণরূপ কি? কোনটা? বিআইটিএ বাংলাদেশ হ্যাঁ, ইনল্যান্ড হ্যাঁ। ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ ইনল্যান্ড, ইনল্যান্ড মানে অভ্যন্তরীণ, ইনল্যান্ড অভ্যন্তরীণ ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এরপরে বাংলাদেশ বিমান। উনিশশো 92। আকাশপথ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বাংলাদেশের
প্রথম ফ্লাইওভার? মহাখালী। স্যার টিতে কি বলেন? হুম। টিতে টিতে ট্রান্সপোর্ট। জি স্যার। ট্রান্সপোর্ট। ওকে। A for authority, C for corporation. দীর্ঘতম ফ্লাইওভার? মেয়র হানিফ, ওই যে যাত্রাবাড়ি থেকে পলাশী পর্যন্ত ঢাকায়। এটার দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। বৃহত্তম? রেল কারখানা অবস্থিত সৈয়দপুরে। নীলফামারীতে। আর বাংলাদেশে বর্তমানে রেলওয়ে কারখানা আছে 6টা। রেল কারখানা কয়টা? 6টা। আপাতত এই তথ্য বই লিখেন, আরো কিছু তথ্য বাকি আছে, ওইটা আমরা একটু পরে দেখব। কি খাবেন, কি খাবেন? 5 মিনিট সর্বোচ্চ। ওকে, এতটুকু লিখছেন আপনারা? জি স্যার। এতটুকু লেখা শেষ করে আমাকে জানান। এরপর আমাদের আরো কিছু তথ্য কিন্তু বাকি আছে, হ্যাঁ, ওগুলো আমরা দেখব। শেষ লেখুন। ওকে, এর পরের তথ্যগুলি লিখবেন। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি। স্যার স্লাইডটা একটু, স্যার আগে স্লাইডটা একবার। ওকে, ঠিক আছে স্যার। সমুদ্র বন্দর 3টি: চম্পা, চট্টগ্রাম, মোংলা আর পায়রা। বাংলাদেশের বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর 4টি। শাহজালাল, শাহ আমানত, ওসমানী আর সৈয়দপুর, নীলফামারী। এরপরে স্থল বন্দর, স্থল 25টি। বৃহত্তমটি হচ্ছে বেনাপোল। যশোর। এরপরে বর্তমানে নদী বন্দর 46টি। বৃহত্তম নদী বন্দর কিন্তু নারায়ণগঞ্জ। আর সর্বশেষটা কিন্তু রাজশাহীর সুলতানগঞ্জে। সর্বশেষে একটা তথ্য, সেটা হচ্ছে আমাদের 2008 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ট্রেন সার্ভিস চালু হয়। মৈত্রী এক্সপ্রেস নাকি? হ্যাঁ, মৈত্রী এক্সপ্রেস, নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। স্যার নদী বন্দর সর্বশেষ কোথায় এটা বলেন? রাজশাহীতে সুলতানগঞ্জ। আহ,
আর সর্বশেষ স্থলবন্দর হচ্ছে মুজিবনগর, মেহেরপুর। স্যার একটু সরেন। কি হলো তো না? আর শেষ। চলেন আজকে আমরা ক্লাসে কি কি দেখলাম স্যার, এটা হয়েছে? একটা লেখা হয় নাই না? হয়েছে? জি স্যার, হয়েছে। স্যার, চলেন আমরা একটু দেখি কি কি পড়লাম আজকে আমরা। আজকে আমরা টপিক গুলো দেখছি এই লেকচারে, তাই না? প্রথমেই এরপরে দেখলাম তৈরি পোশাক শিল্প, প্রথম টপিকটা কিছু তথ্য, বাংলাদেশের কিছু রেডিমেড গার্মেন্টস, এরপরে হচ্ছে এদের ক্রেতা জোট, কাগজ শিল্প সম্পর্কে জানলাম, সার শিল্প সম্পর্কে জানলাম, জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে জানলাম, অন্যান্য শিল্প, বিভিন্ন শিল্প সম্পর্কে জানলাম। তারপরে দেখলাম মুদ্রা, বীমা এবং সর্বশেষে দেখলাম পরিবহন এবং যোগাযোগ। ঠিক আছে, কালকে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম